ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটেও সংঘর্ষ, শুভেন্দুকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা। নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ হস্তান্তর, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। অভিযুক্ত হিশামের জামিন আবেদন নাকচ। হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের। প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ মানবে না ওয়াশিংটন। শত্রুকে যুদ্ধক্ষেত্রে জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বর্বরতা, নিহত 8, গাজায় আগ্রাসনে শিশুসহ 5 জনের প্রাণহানি। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে পানির সরবরাহ বন্ধের অভিযোগ। এবং যুক্তরাষ্ট্র সফরে রাজকীয় অভ্যর্থনায় সিক্ত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। কংগ্রেসে দেয়া ভাষণে 2 দেশের সম্পর্ক উন্নয়নে জোর। হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। উত্তেজনার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দক্ষিণ 24 পরগনা সহ অনেক স্থানে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছে কলকাতার ভবানীপুর। এই আসনে লড়ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শীর্ষ নেতারা দ্বিতীয় ও শেষ দফায় 142টি আসনে 3,21,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের ভোটে 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ঝাঁক সেলিব্রিটি ও সাংবাদিক। আগামী 4 মে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে কলকাতার ভবানীপুর আসনের একটি কেন্দ্রে আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাব তার কাছে। সুব্রত, দেখুন, ভোট শেষ হতে আর মাত্র 2.5 ঘন্টা সময় রয়েছে। ইতিমধ্যেই লম্বা লাইন দিয়ে কিন্তু আমরা দেখেছি যে ভোটাররা শুধু কলকাতা নয়, কলকাতার আশেপাশের 2টো জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার ভোটাররা কিন্তু সকাল থেকে লম্বা লাইন দিয়ে তাদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দেয়া তথ্য বলছে দুপুর 1টা পর্যন্ত 6 ঘন্টায় 61.11% ভোট পড়েছে। সামগ্রিকভাবে এই 7টি জেলায় 142টি আসনে। তবে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে, সেখানে 68% ভোট পড়েছে এবং সবচাইতে তুলনামূলকভাবে কম ভোট পড়েছে দক্ষিণ কলকাতায়, সেখানে 57.17% ভোট পড়েছে। আপনারা জানেন যে যেহেতু এইবার 142টি যে বিধানসভা, তার মধ্যে 33টি বিধানসভা শহর কেন্দ্রিক। শহরের ভোটারদের উপস্থিতি বরাবরই একটু কম হয়, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে শহর কেন্দ্রিক, বিশেষ করে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে মিত্র ইনস্টিটিউট, এবং এই ইনস্টিটিউটেই কিন্তু প্রতি বছর প্রতি ভোটে নিয়ম করে ভোট দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পর তিনি এসে ভোট দান করবেন। যদিও এইবার আমরা একটু দেখেছি যে প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই ভোট দেওয়ার জন্যই বিকেলে বা 4টে স্থানীয় সময় 4টের পর তিনি মিত্র ইনস্টিটিউটে আসেন, কিন্তু আজকে তার ব্যতিক্রম দেখা যায় যে সকাল থেকেই কিন্তু ভবানীপুর তার নিজের আসন, সেখানে কিন্তু তিনি বুথে বুথে ঘুরে বেরিয়েছেন এবং সকাল থেকে নিঃসন্দেহে এটা বলতে আর কোনো দ্বিধা নেই যে সকাল সারা যে 7টি জেলায় 142টি আসনে যেখানে ভোট হচ্ছে, সেই ভোট যেখানে ভোট হচ্ছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকেই ছোটখাটো ত্রুটি বিচ্যুতির খবর এলেও সবচেয়ে বড় যে খবরটি সংবাদ মাধ্যমের নজর কেড়েছে সেটি হচ্ছে ভবানীপুরে কালীঘাট রোডের যে ঘটনা, সেই ঘটনায় বিরোধী দলীয় নেতা, বিশেষ করে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী এই মিত্র ইনস্টিটিউটের ঠিক পাশেই ওই একটি ভোট কেন্দ্র, সেখানে যাওয়ার পর তাকে ঘিরে ধরে তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান শাউট করেন এবং তারপরে তিনি শুভেন্দু অধিকারী উত্তেজিত হয়ে পড়েন এবং তিনি বহিরাগত বলে চিৎকার করে ধাওয়া করেন বহিরাগতদের ধরেন এবং সেখানে প্রায় 10 থেকে 15 মিনিটের একটি কেওয়াস তৈরি হয়। প্রচুর সংখ্যক কেন্দ্র বাহিনী, রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশনের পর্যবেক্ষক তারা সবাই আসেন। তো 15 থেকে 20 মিনিটের মধ্যে
পরিস্থিতি শান্ত হয়ে যায়, কিন্তু তারপরেও এই দক্ষিণ কলকাতার মানুষের এই অঞ্চলের ভোটারদের মধ্যে কোথাও একটি শঙ্কা তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে ভোটার লাইন বা উপস্থিতি যেটা হওয়ার কথা ছিল বিকেলের পর কোথাও গিয়ে অনেকে বলছেন যে হয়তো এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে ভোটাররা একটু শঙ্কিত বা ভয় পাচ্ছেন, সে কারণে এখানে কিন্তু লম্বা লাইন আর দেখা যাচ্ছে না। কিন্তু সামগ্রিকভাবে আপনাকে যেটা বলছি যে এবার প্রথম দফায় যে ভোট হয়েছে, আপনি জানেন যে প্রথম দফায় 23 এপ্রিল ভোট হয়েছে, সেই ভোট 16টি জেলাতে ভোট হয়েছে, 152টি বিধানসভা আসনে ভোট হয়েছে। দুপুর 1টা পর্যন্ত যে হারে দ্বিতীয় দফায় ভোট পড়েছে, প্রথম দফায় কিন্তু দ্বিতীয় হারের তুলনায় 2% বেশি ভোট পড়েছে। অর্থাৎ এই যে কলকাতা এবং কলকাতার আশেপাশে শহর অঞ্চলের ভোটাররা খানিকটা কিন্তু জেলা স্তরে, জেলা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বা আমরা যেটা জঙ্গলমহলের দৃশ্য দেখি, সেখানে কিন্তু লম্বা লাইন দিয়ে কাঠফাটা রোদ উপেক্ষা করে কিন্তু ভোটাররা নির্বিঘ্নে নিরাপদে ভোট দিয়েছেন। আর সামগ্রিকভাবে যে কথাটি বলছিলাম যে কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ভোট দান করবেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা এখানে অপেক্ষা করছেন। তো আমরাও সেটা দেখানোর চেষ্টা করব, যখন পরবর্তীতে উনি আসবেন ভোট দেওয়ার ক্ষেত্রে সেটা দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা। সুব্রত আচার্য কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, জেনেছিলেন ভারতের বিধানসভা নির্বাচনের সবশেষ খবর। যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশি জামিল লিমনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। 2-1 দিনের মধ্যে জামিলের মরদেহ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এখনও শনাক্ত হয়নি অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ। এদিকে অভিযুক্ত হিশাম সালেহ আবু গরবেহর জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটন হয়নি। তবে জামিলের রুমমেট হিশাম সালেহ আবু গেরভেই যে হত্যাকারী তার সব প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তদন্তকারী সংস্থা। মঙ্গলবার আদালতে শুনানির সময় জামিল ও বৃষ্টির সহপাঠীরা উপস্থিত ছিলেন। খুনের তথ্য উপাত্ত ও প্রমাণ তুলে ধরে সরকারি আইনজীবী অভিযুক্ত হিশামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন। হিশামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে জামিলের মরদেহ উদ্ধারের 4 দিন পর মঙ্গলবার স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, তদন্তকারী সংস্থা ও হিলসবরো কাউন্টি শেরিফের অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ফ্লোরিডা কনসুলেট। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফিউনারাল কোম্পানির কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সেখানে মুসলিম রীতিতে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার পর মরদেহ দেশে পাঠানোর অর্থাৎ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেবে। প্রেস মিনিস্টার জানান, একই ঘটনায় হত্যার শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত হয়নি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত 1, পাল্টা তেল শোধনাগারে আক্রমণ কিয়েভের দখল করা অঞ্চলের শস্য ইসরায়েলের মাধ্যমে রফতানি করছে মস্কো, অভিযোগ জেলেনস্কির। হরমুজ প্রণালী খুলে দিতে ইরান অনুরোধ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান অভ্যন্তরীণ সংকটের মধ্যে রয়েছে, কোনোভাবেই প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বা টোল গ্রহণ করা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে যুদ্ধক্ষেত্রে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। যুদ্ধবিরতি চললেও নিত্যদিনই ইরান যুদ্ধ নিয়ে নানা ধরনের দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি দাবি করেছেন হরমুজ প্রণালী খুলে দিতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সামরিক দিক দিয়ে ইরানকে পরাজিত করেছে যুক্তরাষ্ট্র। আমরা ইরানকে সামরিক দিক থেকে পরাজিত করেছি। আমার মনে হয় রাজা চার্লসও একমত হবেন যে কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।
Charles agrees with me even more than I do. Look what they've done with the Straits. Great example. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালীকে ইরান অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই এই আন্তর্জাতিক জলপথে নিয়ন্ত্রণ বা টোল মেনে নেওয়া হবে না। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, দেশটি এখনও যুদ্ধাবস্থায় রয়েছে। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে তিনি জানান, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। মার্কিন গণমাধ্যমের তথ্যমতে ইরান মধ্যস্থতাকারীদের জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সর্বোচ্চ নেতার সঙ্গে পরামর্শ জরুরি। সংশোধিত প্রস্তাব উপস্থাপনের আগে তাদের কয়েকদিন সময় প্রয়োজন বলে জানিয়েছে তেহরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক থেকে শুরু করে উদ্ধারকর্মীরাও। ইসরায়েলি বাহিনীর উপর পাল্টা ড্রোন হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তারা হিজবুল্লাহর বড় টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে। লেবানন হিজবুল্লাহর যুদ্ধবিরতি যেন শুধু কাগজে কলমেই, বাস্তবে লেবাননে আরও তীব্রভাবে আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরাও রয়েছেন। এদের মধ্যে কয়েকজন মাজদাল জোন এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান। একই দিনে জেবচিত ও জুয়াইয়া এলাকায় পৃথক হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে। যুদ্ধবিরতির পর এই প্রথম লেবাননের সেনাবাহিনী জানায়, তাদের একটি টহল দল ইসরায়েলি হামলার শিকার হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। এর মধ্যে লেবাননের একাধিক গ্রামে বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। জবাবে ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এতে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আগত ড্রোন ঠেকাতে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রায় ১ দশক ধরে নির্মিত বিশাল হিজবুল্লাহ টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই টানেল ব্যবস্থায় ছিল আবাসন, রান্নাঘর ও অপারেশন কক্ষ। ইসরায়েল বলছে, এটি ইরানের সহায়তায় তৈরি বৃহৎ সামরিক স্থাপনা, যা ধ্বংসের মাধ্যমে তারা হিজবুল্লাহর সক্ষমতায় বড় আঘাত হেনেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিটিতে একটি গাড়ির উপর বিমান হামলায় অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিন গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের দাবি, উপত্যকাটিতে এখন আর কোনো নিরাপদ জায়গা নেই। এদিকে পানি সরবরাহ বন্ধ করে ইসরায়েল গাজাবাসীকে শাস্তি দিচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা। উপত্যকার পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র সফরে রাজকীয় অভ্যর্থনায় সিক্ত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামেলিয়া। কংগ্রেসে দেয়া ভাষণে দুই দেশের সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন রাজা। হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশ ভোজে অংশ নেন চার্লস ও ক্যামেলিয়া। এই সফরকে কেবল আনুষ্ঠানিক নয়, বরং দুদেশের সম্পর্ক উন্নয়নের মিশন হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণের পরই রাজকীয় অভ্যর্থনায় বরণ করা হয় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামেলিয়াকে। হোয়াইট হাউসে তাদেরকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রাজার এই সফর কেবল আনুষ্ঠানিক নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মিশন হিসেবেও দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রবিন্দুতে রয়েছে কংগ্রেসে দেয়া রাজার ভাষণ। ঐতিহাসিক এই ভাষণের শুরুতেই বাস্তবতার মুখোমুখি হন রাজা চার্লস। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংঘাত মিলিয়ে অনিশ্চয়তার সময়ের কথা স্বীকার করেন তিনি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সবসময় একমত না হলেও একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রিটিশ রাজা। নিরাপত্তা আলোচনায় নেটো, যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তন ইস্যুকেও যুক্ত করেন রাজা চার্লস। তবে আলোচিত অ্যাবসেন ইস্যুতে নীরব থাকেন তিনি। ভিকটিমদের প্রসঙ্গ সরাসরি না তুলে কেবল সাধারণভাবে সমাজের ভুক্তভোগীদের সহায়তার কথা বলেন।
এরপর হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন রাজা চার্লস ও রানী ক্যামেলিয়া। ডিনারের আগে ট্রাম্প দম্পতি রাজকীয় অতিথিদের নিয়ে হোয়াইট হাউস ঘুরে দেখান এবং গুরুত্বপূর্ণ নথি প্রদর্শনের আয়োজন করেন। এ সময় ট্রাম্পকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সাবমেরিনের ঘণ্টা উপহার দেন রাজা চার্লস। To our nation's shared history. বরকতুল্লাহ, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। রুশ হামলায় নিহত হয়েছে অন্তত একজন, আহত আরও কয়েকজন। অন্যদিকে রুশ সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহে ব্যবহৃত তোয়াপসে তেল শোধনাগারে হামলা চালিয়েছে কিয়েভ। এ হামলা পরিবেশগত ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনে দখল করা অঞ্চলের শস্য ইসরায়েলের মাধ্যমে রফতানি করছে রাশিয়া। এ ধরনের শস্য খালাস করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনার সত্যতা প্রমাণিত হলে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দেখছেন আন্তর্জাতিক সময়। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমানো বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যা প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি ভিসার মাধ্যমে অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে প্রতারক চক্র। তবে কাজের উদ্দেশ্যে মালদ্বীপ যেতে ইচ্ছুকদের এসব বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার উমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে প্রবাসে প্রতি বছর পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি। এই কঠিন পথে কখনো স্বজাতি আবার কখনো ভিনদেশির রোষানলে পড়তে হয় এসব অসহায় মানুষদের। তেমনই এক করুণ দৃশ্য দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশটিতে পাড়ি জমানো বিপুল সংখ্যক বাংলাদেশি যুবক এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যে প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি ভিসার মাধ্যমে এই অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে প্রতারক চক্র। ডিএম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমার থেকে 6,50,500 টাকা নিছে। যে প্রতিশ্রুতি দিয়ে পাঠাইছে ওই প্রতিশ্রুতির কোনো কিছুই মিল নাই। কাজের ভিসায় মালদ্বীপ যেতে আগ্রহী বাংলাদেশিদের এই ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ না দেওয়ার অনুরোধ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপের সরকারি হিসাবে আসতে পারেন, যদি এর থেকে বেশি যদি মনে করার খরচ হচ্ছে তাহলে বাংলাদেশ হাইকমিশন দূতাবাসের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নেই। এই তথ্য সবার জানা থাকা সত্ত্বেও এটিকেই পুঁজি করে প্রতারণার বড় ফাঁদ পেতেছে দুই দেশে থাকা অসাধু চক্র। সময় সংবাদ, মালদ্বীপ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটেও সংঘর্ষ, শুভেন্দুকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা। নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ হস্তান্তর, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। অভিযুক্ত হিসাবের জামিন আবেদন নাকচ। এবং হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের। প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ মানবে না ওয়াশিংটন। শত্রুকে যুদ্ধক্ষেত্রে জবাব দেওয়ার হুঁশিয়ারি IRGCর। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।